মিথিলা এবং রণ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের টেক্সটাইল শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক রাজীব হায়দার। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি দেশের ওভারঅল টেক্সটাইল খাতের বর্তমান প্রেক্ষাপটটা কেমন রয়েছে একটু জানতে চাইবো। আপনারা সবাই জানেন যে টেক্সটাইল সেক্টর আসলে বাংলাদেশের ইকোনমির লাইফলাইন। এই মুহূর্তে টেক্সটাইল সেক্টর বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে তার সময়টা ক্রস করছে। তবে ওভারঅল যদি আমি বলি তাহলে এই খাতের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং আমাদের কিছু কিছু সমস্যা আছে যেগুলো হয়তো আমরা ইন কামিং ডেজ আমরা ওভারকাম করতে পারবো। তবে আমি খুবই একটা জিনিসে খুবই প্রত্যাশা রাখি, আমাদের সরকার খুবই সহায়ক আমাদের সমস্যাগুলো শোনার ব্যাপারে, সমাধানের ব্যাপারে। সো ওভারঅল আমি সেক্টরের সামগ্রিক উন্নতি সামনের দিনগুলোতে দেখছি। একটু জানবো যে আমরা দেখছিলাম যে গত কয়েকটা বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে সব সেক্টরের পাশাপাশি এই সেক্টরে কিছুটা প্রবলেম ছিল, তো এবার সেই জায়গাটা যেহেতু নেই, এক্সপোর্ট গ্রোথটা কেমন দেখছেন? আসলে এক্সপোর্ট গ্রোথের ট্রেন্ডটা যদি আপনি অ্যাসেসমেন্ট করেন, আমি যদি একটা খুব ছোট ডাটা আপনাদের সামনে উপস্থাপন করি, সেখানে দেখা যাচ্ছে 2005-06 অর্থ বছরে আমাদের টোটাল এক্সপোর্ট ছিল 10.5 বিলিয়ন। আমি টোটাল এক্সপোর্টের কথা বলছি। এখন গত 2014-15 অর্থ বছরে আমরা অ্যারাউন্ড $31.2 বিলিয়ন এক্সপোর্ট করেছি। তো অলমোস্ট এটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে লাস্ট 10 বছরে। এবং আমি যদি শতকরা হিসাব করি তাহলে প্রায় 13.9% মতন আমাদের গ্রোথ হয়েছে। সো এই গ্রোথটা কিন্তু আরও বেশি হতো যদি আমাদের পলিটিক্যাল আনরেস্ট যেটা হলো গত 2 বছর সেটা যদি না হতো। এবং আমরা যেই 2031.2 বিলিয়ন ডলারের ভিতরে শুধু টেক্সটাইল খাতের অবদানে প্রায় 25 বিলিয়ন। আচ্ছা আচ্ছা, আমি যদি শতকরা হিসাবে বলি তাহলে এটা প্রায় 81% আমাদের এক্সপোর্ট আর্নিংয়ে শুধুমাত্র টেক্সটাইল সেক্টর থেকে এসেছে। সো যেহেতু এই টেক্সটাইল সেক্টরের একটা অন্যতম বড় নিয়ামক হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি, তার গ্রোথটা ধরে রাখার জন্য, তা সেক্ষেত্রে আমি মনে করি যদি আজকের এখনকার যে অবস্থা বিরাজ করছে রাজনৈতিক ক্ষেত্রে, আমরা কোনো সমস্যা ফেস করছি না, এটা যদি ঠিক থাকে তাহলে 2050 সালের ভিতরে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি $50 বিলিয়ন এক্সপোর্ট, আমি আশাবাদী এটা আমরা অ্যাচিভ করতে পারবো। কারণ আমাদের যে গ্রোথ ফিগার বলছে আমরা যদি 10.3% গ্রোথে যেতে পারি আজকে থেকে 2021 সাল পর্যন্ত, তাহলে এটা অবশ্যই অ্যাচিভ করা সম্ভব। এবং আমরা যারা তরুণ উদ্যোক্তা আজকে সেকেন্ড জেনারেশনের অলরেডি ব্যবসা ইনভলভড, এবং আমরা খুব পজিটিভলি বিশ্বাস করি আমরা যদি পলিসি সাপোর্ট পাই এবং আরো কিছু সমস্যার সমাধান পাই, সে তাহলে আমরা এই টার্গেটের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। এই যে চ্যালেঞ্জ বা সমস্যা যাই বলি না কেন, এই সেক্টরে বিশেষ করে কি কি চ্যালেঞ্জগুলো আপনার কাছে মনে হয় বেশি এবং সেটার জন্য কি প্রত্যাশা আপনাদের? আসলে এখানে বেশ কিছু চ্যালেঞ্জ, কারণ টেক্সটাইল সেক্টরটা যদি আপনি বলেন, টেক্সটাইল আসলে দুটো ভাগ আছে। একটা হলো আরএমজি সাইড যেটা ফরওয়ার্ড লিঙ্কেজ, আর একটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যারা আমরা প্রাইমারি টেক্সটাইল শিল্পের সাথে জড়িত। তো দুটো খাতেরই প্রথম এবং কমন সমস্যাগুলো হচ্ছে আসলে ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স ইস্যু এবং পলিসি সাপোর্ট। সো ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে আসলে আমাদের এখনও অনেক কিছু করার আছে। আমাদের গ্যাস এবং বিদ্যুতে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যদিও গত 2009 থেকে এই সেক্টরে যথেষ্ট বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ হয়েছে, আমরা কিছু উন্নতি পেয়েছি। তো তারপরেও এখনও অনেক শিল্প আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আসতে পারতেছে না বা প্রোডাকশন করতে পারছি না, শুধুমাত্র গ্যাস এবং বিদ্যুতের স্বল্পতার কারণে। এটা একটা আসলে রাতারাতি সমস্যার সমাধানও সম্ভব নয়। তা সরকার যদি এই ব্যাপারে নজর অবশ্যই দিয়েছেন এবং আরও যদি এই ব্যাপারে সচেতন হন, তাহলে এই সমস্যার যদি ওভারকাম হয় তাহলে আমাদের জন্য এটা খুবই সহায়ক। অ্যাট দ্য সেম টাইম ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে রোডের কিছু ইস্যু যেমন আছে, ঢাকা চিটাগাং হাইওয়েটা যদি হয়ে যায় এবছরে মে মাসে আমরা যেটা শুনতে পাচ্ছি, তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা সাপোর্ট হবে। এবং পলিসির ক্ষেত্রে যেটা আমি আসলে এমফেসাইজ করতে চাই, পলিসি সাপোর্টগুলো আসলে আমাদের দেশে শর্ট টার্ম প্ল্যানিংগুলো যেন না হয়, লং টার্ম একটা পলিসি সাপোর্ট আমরা চাচ্ছি, যেটা আমাদের পার্শ্ববর্তী সবগুলো দেশে যাদের টেক্সটাইল পলিসি যখন ফর্মুলেট করে তারা একটা 25 বছর 30 বছরের ভিউ নিয়ে পলিসিটা স্ট্রাকচার্ড করে। আমাদের সেসব ক্ষেত্রেও কিছু পলিসিতে সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের যেই মন্ত্রণালয়দের সাথে কথাবার্তা বলছি, তো দেখা যাক সেই ক্ষেত্রে আমরা কতটুকু অগ্রগতি অর্জন করতে পারি, তবে আমরা আশাবাদী। আচ্ছা আচ্ছা, এই যে বিষয়টি আপনি বলছিলেন যে লং টার্ম একটা পলিসি, আসলে
অনেক দিন ধরে আমরা এই সেক্টরগুলো নিয়ে কাজ করছেন, যদিও আপনারা ইয়াং যারা আসছেন, তো সেক্ষেত্রে লং টার্ম পলিসির জায়গায় আপনারা কি ধরনের পলিসি আসলে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনার এই চমৎকার কোশ্চেনটা করার জন্য। আসলে একটা বিনিয়োগকারী, সে নতুন উদ্যোক্তা হোক বা বাইরের উদ্যোক্তা হোক, তার কাছে কিছু কোশ্চেন খুব কমন, স্বাভাবিক। সে যখন আসে সে কয়েকটা জিনিসের নিশ্চয়তা চায়, যে আমার বিদ্যুতের নিশ্চয়তা কি, আমার রোডের ইনফ্রাস্ট্রাকচারের নিশ্চয়তা কি, গ্যাসের নিশ্চয়তা কি। সো আসলে এই পলিসিগুলো তাকে একটা জায়গা থেকে শুনতে হবে। আমাকে জানতে হবে যে বিদ্যুতের ক্ষেত্রে আমার অ্যাভেবিলিটিটা কি, আমি কেমন বিদ্যুৎ পাবো, কি রেটে পাবো, কত দিনের জন্য পাবো, গ্যাস কি আমি আদৌ পাবো কিনা, যদি আমি গ্যাস না পাই তাহলে অল্টারনেটিভ আমি কি পাবো। সো এগুলো আসলে সব লং টার্ম পলিসির ইস্যু। এগুলো আমাদের সামনে পরিষ্কার করে দিতে হবে যে না, তুমি এখন একটা নতুন শিল্প স্থাপন করতে গেলে তোমাকে আমরা এভাবে গ্যাস দিব বা এভাবে বিদ্যুৎ দিব বা এভাবে কারেন্ট দিব। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের 50% অফ আওয়ার প্রবলেম উইল বি সলভড। আর সেকেন্ড ইস্যু যেটা হলো পলিসির ক্ষেত্রে, আসলে একটা জিনিস মনে রাখতে হবে, এখন যেসব দেশ শিল্পোন্নত বলেন বা মধ্যমায়ের দেশ যারা, তাদের পলিসি সাপোর্টগুলো কিন্তু রেগুলেটেটিভ নেচারের না। যারা পলিসি ফর্মুলেট করবে তাদেরকে মাথায় রাখতে হবে এটা ফ্যাসিলিটেটর ভূমিকায় থাকতে হবে। আমি যদি রেগুলেটেটিভ নেচারে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে যাই বা ফর্মুলেট করি, লং টার্মে এটার কোনো কাজে আসবে না। সো আমাকে থাকতে হবে ফ্যাসিলিটেটরের ভূমিকায়, যে আমি কিভাবে পলিসিটা ফর্মুলেট করলে এটা আমার ব্যবসায়ীরা আরো বেশি ফ্যাসিলিটি করবে। ট্যাক্সের ক্ষেত্রে হতে পারে, আমার কর্পোরেট ট্যাক্সের ব্যাপারটা, যেমন এই বছর কমাচ্ছে পরের বছর বাড়ায় দিবে, নো, আমাকে একটা লং টার্ম প্ল্যানিং দেখ, যে না তোমার কর্পোরেট ট্যাক্সেশন এরকম থাকবে। তুমি যদি প্রণোদনার ক্ষেত্রে আমি বলি, যেমন আমরা যখনই কোনো একটা বিপদে পড়ি আমরা একটা প্রণোদনার জন্য ছুটে যাচ্ছি, সো প্রণোদনার ক্ষেত্রে গভর্নমেন্ট আরো কিছু ভাবতে পারে, যাতে জানে যে আমি এই মার্কেটে করলে আমার এক্সপোর্ট প্রণোদনাটা হয়তো একটু বাড়ায় যাবে। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর পলিসিগুলো আসলে কেমন। কারণ এট দ্য এন্ড আমরা সবাই কিন্তু একটা সিঙ্গেল মার্কেটে কম্পিটিশন করি, কারণ কম্পিটিটর যারা তারা ভারত, চায়না বলেন, কম্বোডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, ওদের এক্সপোর্ট ডেস্টিনেশন এবং আমার এক্সপোর্ট ডেস্টিনেশন সেম। ওইখানকার গভর্নমেন্ট তারা যে সুযোগটা পাচ্ছে সেই তুলনায় আমি কি পাচ্ছি, সেটা যদি আসলে আমার গভর্নমেন্ট খুব কম্পেয়ার করে একটা লং টার্ম পলিসি করেন, তাহলে এটাই খাতের জন্য সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।